অফিসার নিয়ে যান এই খনিকে। আব্রাহাম চৌধুরীর দিকে তাকিয়ে বলল আয়ান। আয়ান, তুমি এসব কি বলছো? আমি তোমার বাবা হই, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? আমি জানি আমি একজন খুনির সাথে কথা বলছি, আর একজন খুনির সাথে কিভাবে কথা বলতে হয় আমার ভালো করে জানা আছে। কি এমন হলো তোমার? তুমি তোমার ভাইয়ের খুনির মেয়েকে শাস্তি না দিয়ে আমাকে শাস্তি দিতে চাইছো? একদম শখের দিকে আঙুল তুলবে না বাবা। আমাকে কি 3 বছরের ছোট বাচ্চা পেয়েছো? আমাকে যা বুঝাবে আমি তাই শুনবো? সেদিন আমি তোমার কথা শুনে শখকে আঘাত করেছি, অবহেলা করেছি। যখন আমার শখের পাশে থাকা উচিত ছিল তখন ওকে একা রেখে চলে গিয়েছি। কেন জানো? কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আজ আমার কাছে সব কিছুর প্রমাণ আছে। আজ তুমি কোথায় যাবে আব্রাহাম চৌধুরী? যে খেলা তুমি শুরু করেছিলে আমি সে খেলা শেষ করে দিব এবার। আয়ান, আমি তোমার বাবা হই, তুমি আমার নাম ধরে ডাকছো? তোমার সাহসের তারিফ করতে হয়। আপনার সাহসেরও তারিফ করতে হয় মিস্টার চৌধুরী। কী সুন্দর নিজের ছেলেকে মেরে ফেললেন নিজের স্বার্থের জন্য। শখের বাবা মাকেও তুমি খুন করেছো বাবা। আজ তোমার পালানোর কোনো জায়গা নেই। আব্রাহাম চৌধুরী পালাতে লাগলেই আয়ান ধরে ফেলে বলল, কোথায় পালাচ্ছ বাবা? আমাকে যেমন বইয়ের থেকে দূরে করে দিয়েছিলে, এখন তুমি বইয়ের থেকে দূরে থেকে দেখো কতটা কষ্ট হয়। আমি শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসছি, তুমি কয়টা দিন ঘুরে আসো। আমাকে বউহারা করিয়ে দিয়েছিলে, এখন নিজে বউহারা হয়ে দেখো কেমন লাগে। কিছুটা ভাব নিয়ে বলল। আব্রাহাম চৌধুরী রেগে আয়নের দিকে তাকালো। আমি জানতাম আয়ান তুমি এত সহজে সব কিছু মেনে নেওয়ার ছেলে না, কিন্তু এত কিছু করে ফেলবে আমি কল্পনাও করতে পারি নাই। না হলে তোমার শখের সাথে তোমাকেও শেষ করে দিতাম। তোমার কাছে কি প্রমাণ আছে আয়ান? কতগুলো প্রমাণ তুমি দেখতে চাও? তুমি আমার বাবা, এই জন্য আমি এখনও চুপ আছি। আমি চাই তোমার শাস্তি আইন নিজে দিবে। প্রমাণ ছাড়া কথা বলছো আয়ান? আয়ান প্রমাণ ছাড়া কথা বলে না বাবা। বলে আয়ানের বাবা সেদিনের আয়ানকে যে ভিডিওটা দেখিয়েছিল, আয়ান অরিজিনাল ভিডিওটা দেখিয়ে দিল সবাইকে, যেখানে আপ্রাণকে আব্রাহাম চৌধুরী গুলি করেছে। আয়ান আরও ভিডিও দেখালো, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আব্রাহাম চৌধুরী আহনাব সাহেবের মাথায় গান ধরে ভয় দেখিয়ে বলিয়ে দিচ্ছে, আমি আমার ভাই ভাবেকে ছেড়ে দেই নাই। আমি এসব কিছু কার জন্য করেছি? তোর জন্যই করেছি। আমি না থাকলে তোর কি হবে? তোর ভবিষ্যতের কথা চিন্তা করেই এত কিছু করা। শখের খালি 18 বছর পূর্ণ হবার অপেক্ষা। পাশে জান্নাত আর তার স্বামী দাঁড়িয়ে আছে। জান্নাতের স্বামী বলে উঠল, আমি আর পারছি না অপেক্ষা করতে। আমি ওই শখকে আজই মেরে ফেলবো। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার 12 বছরের ফল তুমি এভাবে নষ্ট করে দিতে পারো না। তখনই রেগে জান্নাত আর তার স্বামী বেরিয়ে যায়। খুব সুন্দর কাজ করেছো আহনাব। এবার যদি মুখ খুলো তোমার সাথে তোমার পরিবারকেও শেষ করে দিব। বলে উনি চলে গেল। আরও প্রমাণ লাগবে? লাগবে বলো, দিয়ে দিচ্ছি। এসব তুমি কোথায় পেলে? এসব তো এসব আমি দিয়েছি বস, বলল কলেজের সেই মেয়েটির বাবা যাকে আয়ান মাফ করে দিয়েছিল। আগের থেকে কতটা পরিবর্তন হয়ে গেছে। পাশে মেয়েটিও আছে, আগের থেকে ভদ্র হয়ে গেছে, সুন্দরভাবে চলাফেরা করে। তুমি এখানে? তোমাকে তো আমি আমেরিকায় পাঠিয়ে দিয়েছিলাম। আমি তো 3 মাস বউ রেখে এমনি এমনি বাইরে থাকি নাই। আমি পুরো 3 মাস ধরে ওনাকে খুঁজে বেরিয়েছি, তারপর ওনাকে সাথে নিয়ে সব কিছু জোগাড় করেছি। এই জন্য ফিয়াজ ভাই আমাকে অনেক সাহায্য করেছে। ভাইয়ার উপকার আমি কোনোদিন ভুলবো না। ফিয়াজ করেছে মানে? ওর তো, হ্যাঁ, আমার কিছু মনে ছিল না। তার সুযোগ নিয়ে আপনি আমাকে দিয়েই আমার বোনকে মারতে চেয়েছিলেন, যেন সাপও না মরে আর লাঠিও না ভাঙে। এখন আমার সব কিছু মনে পড়ে গেছে। এখন আপনি কোথায় যাবেন আব্রাহাম চৌধুরী? সেদিন আমার বাবা মাকে আপনার কল পেয়ে আপনার কাছে গিয়েছিল, তারপর আর বাসায় আসে নাই। কোনো উত্তর দিন। আপনি তো আপনার সন্তানদের নিয়ে সুখেই আছেন। তাহলে আমাদের কেন এতিম বানালেন? কী অন্যায় করেছিলাম? আপনারা খুব ভালো বন্ধু ছিলেন, তাহলে কেন এতটা শত্রু হয়ে উঠলেন একে অপরের? ফিয়াজ ভাইয়া, তোমার সব কিছু মনে ছিল? আয়াজ যে তোমার আঘাত করেছিল, সেই জন্য তুমি সব কিছু ভুলে যাও নাই? বাবা তোমার স্মৃতি বছরের পর বছর ইঞ্জেকশনের মাধ্যমে নষ্ট করতে ফেলতে চেয়েছিল, তুমি যেন মুখ খুলতে না পারো। আমার কাছে প্রমাণ আছে, আমি ডক্টরের কাছ থেকে নিয়ে আসছি তোমাকে নিজের ছেলে পরিচয় দিয়ে।
আর পাগল বলে এই ইঞ্জেকশন দেওয়া হতো। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আব্রাহাম চৌধুরী, নীলিমা চৌধুরী গিয়ে কষে থাপ্পড় বসিয়ে দিল আব্রাহাম চৌধুরী গালে। আমি তোমাকে কতটা ভরসা করেছিলাম। আমি ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছো। তুমি এতটা জঘন্য মানুষ? তোমার মাথা খারাপ হয়ে গেছে। তোমাকে মেরে ফেলা উচিত। হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। ওই নিহালের জন্য আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি। নিহাল আমার সাথে বেইমানি করেছে। ওর জন্য আমি জান্নাতের মাকে হারিয়েছি। 10,000 টাকার জন্য জান্নাতের মা মারা গিয়েছিল। আমার সেদিন কী অপরাধ ছিল বলো তোমরা? নিহাল আবার খুব ভালো বন্ধু ছিল। আমার থেকে টাকা নিয়ে দুজন একসাথে বিজনেস শুরু করি। ও সফল হয়ে যায় আর আমি ব্যর্থ হয়ে যাই। আমার কাছে টাকা পয়সা কিছু ছিল না। নিহাল আমার থেকে যে টাকা নিয়েছিল সেখান থেকে আমি 10,000 টাকা চেয়েছিলাম। ও আমাকে দেয় নাই। আমার জান্নাতের মা প্রসব যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করছিল। আমি আমার শরীরের রক্ত বিক্রি করে হসপিটালের টাকা দিয়েছিলাম কিছুই। আর নীলিমা আমাকে সাহায্য করেছিল। তার গলার স্বর্ণের চেন ছিল, হাতে আংটি ছিল, আমাকে বিক্রি করে টাকা দিয়েছিল। নীলিমারা বড়লোক বাড়ির মেয়ে ছিল না, চাইলে 10,000 টাকা দিতে পারবে। আমার অবস্থা খারাপ ছিল, নিহালের অনেক টাকা ছিল, চাইলে আমাকে দিতে পারতো। আমি তো ওর টাকা চেয়েছিলাম না, আমি আমার টাকা চেয়েছি। সেটা দিতেও সে অস্বীকার করে। টাকা দিতে দেরি করে দেওয়ার জন্য জান্নাতকে পেলেও আমি জান্নাতের মাকে পেলাম না। তখনই ঠিক করে নিয়েছি, আমার সন্তান যেমন মাহারা হয়েছে, নিহালের সন্তানদের আমি তেমন বাবাহারা মাহারা করব। তার জন্য আমাকে অনেক শক্তিশালী হতে হবে। দিনরাত পরিশ্রম করতে শুরু করলাম। কদিন পরে ফিয়াস হলো। আমি বছরের পরে কাজ করে গেছি। আমার জান্নাতের বয়স যখন 10, তখন আমি আমার বিজনেসের সফলতা অর্জন করি। অনেক ক্ষমতা পেয়ে যাই। সবাই আমাকে চিনতো, জানতো। সময় এসে গেলে প্রতিশোধ নেওয়ার, আমি আবার নিহালের সাথে বন্ধুর মতো হয়ে যাই। ফিয়াজ তখন বড় হয়ে গিয়েছিল। শখ তখন ছোট, 3 মাসের দুধের বাচ্চা। আমি 4 জনকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু নিহাল খুব চালাক ছিল। কিছু বুঝতে পেরে ফিয়াজ আর শখকে লুকিয়ে রাখে। আমি সেদিন জরুরি কল করে ডাকি নিহালদের। বিশ্বাস করে ওরাও চলে আসে। কিন্তু আপনার ভুল হচ্ছে আঙ্কেল। আব্বু আপনাকে টাকা দিতে চেয়েছিল। আব্বুর ব্যাংকে অনেক ঋণ হয়ে গিয়েছিল। আমাদের সব কিছু নিলামে উঠে যেত। সেই জন্য আব্বু পাগল হয়ে গিয়েছিল। পরে সব কিছু জানতে পারলে আব্বু খুব অনুতপ্ত হয়। আপনার কাছে মাপ চাইতে গিয়েছিল। আপনাকে আব্বুর একটা কোম্পানি দিয়ে দিতে চেয়েছিল। আজ আপনি সফল। আপনার যে এত বড় কোম্পানির মালিক শুধুমাত্র আব্বুর জন্য। এত কিছু এত সহজে পেয়ে গেলেন। একবারও ভাবলেন না পেছন থেকে আব্বু আপনার মাথার উপরে ছায়া হয়েছিল? লজ্জায় সামনে আসতে পারে নাই। আব্বু তার অপরাধের জন্য তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল, বলল ফিয়াজ। কিন্তু আমার ভাই কি করেছিল বাবা? তুমি ওকে কেন মারলে? আমার সব কিছু জেনে গিয়েছিল ও। আর নিহালের কাছে সব কিছু বলে দিয়েছিল। তাই নিহাল ও ওর বউ আফরানকে নিয়ে আমি মেরে ফেলেছিলাম। আমি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ রাখতে চেয়েছিলাম না। এত কিছু করে তুমি কি পেলে? না পেলে বড় আপুকে, আর না পেলে সুন্দর একটা জীবন। তুমি তো এমন ছিলে না। আমি তোমাকে এতটা সহজ সরল মানুষ মনে করতাম। নিজের কথা চিন্তা না করে আপু মারা যাওয়ার পরে তোমার আর জান্নাতের কথা চিন্তা করে তোমার সংসারে বউ হয়ে আসি। আমি তোমাদের জন্য আমার পুরো জীবনটা নষ্ট করে ফেলছি। আর তুমি আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিলে। তুমি খুনি। তোমার মতো খুনি বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ আমি তোমাকে নিজের হাতে খুন করে ফেলবো। তুমি কোনোদিন জান্নাতের মা হয়ে উঠতে পেরেছিলে নীলিমা? জান্নাতের জন্য আমি কি করি নাই? জান্নাত আমাকে দেখতে পারতো না। আমাকে কি বাজে বাজে কথা বলতো। বাসার কুকুর থাকলেও মানুষ ভালো ব্যবহার করতো, যেটা জান্নাত আমার সাথে করতো না। তুমিও দেখে চুপ থাকতে। আর আজ বলছো কি করেছি আমি? নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে তোমার আর জান্নাতের হাত ধরেছি। শেষ বয়সে এসে আমাকেও কথা শুনতে হলো। তুমি বা তোমার ছেলে মেয়ে কারো কোনো গুরুত্ব আমার জীবনে নেই। আফরানের সাথে রুহি আর আয়ানকে মেরে ফেললে এত ঝামেলা হতো না। শখকে যখনই মারতে চেয়েছি তখনই আয়ান এসে বাঁচিয়ে নিয়েছে। আমার সাজানো খেলা সব কিছু আয়ান শেষ করে দিয়েছে। আয়ানকে আমি শেষ করে ফেলবো।
আমাদের একটু ভালোবাসলে কি হতো তোমার বাবা? আমাদের কেন ভালোবাসলে না? আমরা কি জান্নাত আপুকে কম ভালোবাসি? জান্নাত আপু আমাদের কোনোদিন নিজের মনে করে নাই। সারাদিন সৎ ভাই বোন বলে দূরে ঠেলে দিয়েছে। এতে আমাদের কি দোষ? তোর দোষ, তুই আমার জান্নাত মায়ের খুনি মেয়েকে সবসময় বাঁচিয়ে দিয়েছিস, আগলে রেখেছিস। এবার তুইও সন্তানের বাবা হবি। আমিও দেখব শখ আর তোর সন্তান কি করে বাঁচাস। তুমি পাগল হয়ে গেছো বাবা? তোমার মাথা খারাপ হয়ে গেছে। অফিসার, ওনাকে নিয়ে যান। ওনাকে আমি সহ্য করতে পারছি না। মা দেখো, আয়ন কেমন করছে। ওকে ধরো, ও পড়ে যাবে তো। বলতে বলতেই আয়ান জ্ঞান হারিয়ে ফেলল। রুহি এসে আয়ানকে ধরে ফেলল। শখ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। কি বলবে বা কি করা উচিত তার মাথা কাজ করছে না। পুলিশ আব্রাহাম চৌধুরীকে নিয়ে গেল। রুহি ডক্টরকে ফোন করে আসতে বলল। শুভ আর ফিয়াজ মিলে আয়ানকে রুমে নিয়ে গেল। একটু পরে ডক্টর আসলো। আয়ানকে দেখে বলল, তো ভেজার কারণে শরীর থেকে জ্বর বাড়ছে, আবার কমছে। এটা খুব খারাপ। মানসিক চাপ আর চিন্তা থেকে জ্ঞান হারিয়ে ফেলছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, একটু পরে জ্ঞান আসবে। জ্ঞান ফিরলে কিছু খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিবেন। আর আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, আনিয়ে নেবেন। আর যতটা পারবেন ওনাকে চিন্তামুক্ত রাখবেন, না হলে খারাপ কিছু হয়ে যেতে পারে। বলে ডক্টর চলে গেল। আয়ান ভিজল কখন। আর শখ, তুমি মা হতে চলছো, এত বড় কথা আমাদের থেকে লুকিয়ে গেলে। আসলে আপু, আমি ভাবছিলাম উনি আমাকে রেখে চলে গেছেন, আমি ওনাকে বলবো না, ওটাই ওনার শাস্তি ছিল। কিন্তু দেখলে তো, আমি তোমাকে বলেছিলাম আয়ান এত সহজে সব কিছু মেনে নেওয়ার ছেলে না। আমি তোমাকে দোষ দিচ্ছি না বোন, তুমি তোমার দিক থেকে ঠিক আছো। কিন্তু এত বড় খবর লুকিয়ে রাখা তোমার একদমই ঠিক হয় নাই। তুমি জানো একটা ছেলের জন্য এটা কত বড় উপহার? আচ্ছা তুমি বলো, আয়ান কি তোমার খারাপের জন্য তোমার থেকে দূরে সরে গিয়েছিল? আপু, উনি তো আমাকে বলে যায় নাই, আমি কি করে জানবো? আমাকে বলে গেলে আমি এত কিছু করতামই না। আচ্ছা রুহি আপু, বাদ দাও। এখানে যা কিছু হয়েছে আমাদের কোনো হাত নেই, আমরা সবাই পরিস্থিতির শিকার, বলল শুভ। আয়ান আস্তে করে চোখ মেলে তাকালো, তারপর রুহিকে উদ্দেশ্য করে বলল, আপু এক গ্লাস পানি দাও তো। রুহি আয়ানকে পানি খাইয়ে দিল। আয়ান শখের দিকে একবার তাকাচ্ছে না। অন্য সময় হলে বকবক করে শখের মাথা খেয়ে ফেলতো। বড্ড অভিমান জমেছে মনে। শখ কী করে পারলো তার বাবা হবার খবর তার কাছ থেকে লুকিয়ে রাখতে? রুহি সবাইকে ইশারা করলে সবাই বাইরে চলে আসলো। শখ এখনও দাঁড়িয়ে আছে। আয়ান উঠে এসে কোনো কথা না বলে শখের হাত ধরে রুমের বাইরে বের করে দিল। শখ কম যায় কি, সেও সোজা রুমের থেকে এসে শুয়ে পড়ল। আয়ান শান্ত হয়ে শখের দিকে তাকিয়ে আছে। আমি জানি আমি অনেক সুন্দর, এভাবে নজর দিবেন না, চোখ লেগে যাবে। বেরিয়ে যাও। কোথায় যাব? আমি জানি না। তাহলে আমিও যাব না। শখ দেখো, আমাকে রাগাবে না। স্যার দেখুন, আমার মাথা খারাপ করে দিবেন না। শখ, আচ্ছা স্যার, আপনার বাবা কি সুন্দর গেম খেললো। আমিও যদি আপনার বাবার মতো গেম খেলি? আপনি সত্যিটা না জেনে আপনার বাবার কথা শুনে আমাকে মেরেছিলেন। আর আপনার বাবা তো আমার পুরো জীবন নষ্ট করে দিয়েছে। এখন যদি আমি আপনার বাচ্চাকে মেরে ফেলে আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেই, তাহলে কেমন হবে? আপনি যদি আপনার ভাইয়ের খুনির মেয়েকেও মারতে পারেন, তাহলে আমি কেন আমার বাবা মায়ের খুনির ছেলের সন্তানকে মারতে পারবো না? একটা কাজ করো শখ, ভালো হবে। আমার রাগটা কেন আমার বাচ্চার উপর দেখাবে? তুমি আমাকে বিষ দিয়ে মেরে দাও। আমার বাবা তোমার মা বাবাকে খুন করেছে, ওর বাবা তো কিছু করে নাই, তাহলে শাস্তি কেন ও পাবে? শখ তো অবাক আয়নের কথায়। সে ভেবেছিল আয়ন হয়তো রেগে তাকে থাপ্পড় বসিয়ে দেবে। এমন কথা বলবে কল্পনাও করতে পারে নাই শখ। আপনি এভাবে কথা বলছেন কেন? তাহলে কিভাবে কথা বলবো? যাও, তুমি চলে যাও। আমার ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো। আমি থাকলে কি হবে? আমিও ঘুমাবো। তুমি না থাকতে চাও না আমার সাথে, আমাকে দেখলে তোমার ঘৃণা হয়। এখন কেন থাকবে? তাছাড়া আমি তোমার বাবা মায়ের খুনির ছেলে। আমার সাথে কেন থাকবে বলো তো? যাও, নিজের মধ্যে করে জীবন সাজিয়ে নাও। আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। যাও। রাগ করে বলছেন কেন? ভালোবেসে বলেন, বউ তুমি চলে যাও। মজা ভালো লাগছে না, তুমি যাও তো। শখ উঠে এসে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরল।
আয়ান শখকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভয়ে জোর দেখাচ্ছে না। ভুলবশত যদি পেটে লেগে যায়? আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনি ছাড়া আমার কে আছে বলেন তো? আপনাকে ছেড়েই বা আমি কার কাছে যাব বলেন তো? আপনি যদি আমাকে রাখতে না চান, তাহলে সত্যি আমি চলে যাব। জোর করে কারো কাছে থাকা যায় না। কথাগুলো বলতে বলতে শখের চোখে পানি চলে আসলো। আয়না থেকে সরে আসতে চাইলেই আয়ন শখকে আরো শক্ত করে বুকের সাথে মিলিয়ে নিল। কিছুক্ষণ পরে শখ নিজের কাঁধে গরম কিছু অনুভব করতে পারল। এ কি, উনি কান্না করছে? আপনি কান্না করছেন কেন? আপনার কান্না করতে হবে না, আমি চলে যাচ্ছি। আয়ন কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল। কেন করলে শখ? আমি কি এতটাই খারাপ বলো, যে তুমি আমার থেকে এত বড় সত্যিটা লুকালে? তুমি জানো না বাবা তোমাকে মারার জন্য কতটা পাগল হয়েছিল। তোমার ক্ষতি করার জন্য সবসময় তোমার পেছনে পড়ে থাকতো। তোমার যদি কিছু হয়ে যেত, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। তুমি জানো শখ, একটা ছেলে বাবা হবে, এটা নিয়ে তার কতটা স্বপ্ন থাকে। তুমি আমার সব কিছু ভেঙে দিলে শখ। আমি জানতাম নাকি আপনি আমার ভালোর জন্যই করছেন? আমাকে একটাবার বলতে পারতেন। আমি তোমাকে কিভাবে বলবো বলো? বাবা সবসময় আমাদের ওপরে নজর রাখতো। বিশ্বাস না হলে দেখে আসো, আমাদের রুমে প্রতিটি কোণায় সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে আব্বু। বাইরে গেলে ফলো করতো। এখানে থাকলে আমি তোমার বাবাকে নির্দেশ প্রমাণ করতে পারতাম না। আপনি খুব খারাপ লোক, সত্যি আপনার বাজে লোক দুটো দেখিনি। আমার মতো বাজে লোকের সাথে তোমার সারা জীবন কাটাতে হবে? আমি থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। তোমার সাহস আছে যাওয়ার? এক পা নড়লে মেরে তক্তা বানিয়ে ফেলবো। আপনি তো এক্ষুনি বললেন আমি চলে যেতে। গিরগিটির মতো রং বদলান। আমি রাগ করে বলছি, তুমি যেতে চাইলে আমি যেতে দিব? এটা ভালো ছেলে আমি না। এমনিতেই বউ ছাড়া অনেকগুলো দিন কাটিয়ে দিয়েছি, আর পারবো না। আমি রাগ করছি, এখন আমি চলে যেতে লাগবো। আর আপনি আমাকে আটকাবেন না, না হলে সত্যি সত্যি চলে যাব। কি বউ রে বাবা, কোথায় আমি রাগ করব তা না, উল্টো উনি রাগ করছেন। আটকাবো কি না বলুন? আটকাবো না। ওকে, চলে গেলাম। যাওয়ার আগে আমার বাচ্চা আমাকে দিয়ে যাও। পারলে আমার পেট থেকে বাচ্চা বের করে আপনার পেটে ঢুকিয়ে নিন। আইন হেসে দিয়ে শখের সারা মুখে চুমুতে ভরিয়ে দিচ্ছে। আমার না খুব খারাপ লাগছে শখ, আমি ঘুমাবো। তাহলে ঘুমিয়ে পড়েন। তুমি চলে যাবে না তো আবার? আমাকে কথা দাও, আমাকে ছেড়ে যাবে না? কথা দিলাম আমি যাব না, আপনি ঘুমিয়ে পড়েন। আয়ন শখকে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল আয়ন ঘুম থেকে আগে উঠে পড়ল। ফ্রেশ হয়ে এসে শখকে জাগিয়ে দিল। কি হয়েছে? ছুটির দিন এভাবে সকাল সকাল গরুর মতো চিৎকার করছেন কেন? কি বললে আমি গরু? তা না হলে কি? তুমি তাহলে গরুর বউ। আপনার মাথা, তোমার মুন্ডু, কথা কম বলো, রেডি হয়ে নাও। আমাদের এক জায়গায় যেতে হবে। ছুটির দিন না হলে আমরা সময় কোথাও। আপনার শরীর কেমন আছে? দেখি আয়নের কপালে হাত দিয়ে বলল। আচ্ছা বউ, তুমি এত নিরামিষ কেন? বলো তো, সকাল সকাল বরকে কাছে পেয়েছো, কোথায় আদর করবে তা না করে তুমি দেখছো জ্বর আর কমছে নাকি? তাহলে কি করব? আমার ঠোঁট কি তোমার চোখে পড়ে না? কি সুন্দর গোলাপি ঠোঁট আমার, 10-12টা চুমু তো খেতে পারো না? আপনি একটা আস্ত অসভ্য লোক, দিন দিন আরও বেশি অসভ্য হচ্ছেন। দুদিন পরে বাচ্চার বাপ হবেন, ভালো হয়ে যান। আসবো, বলল রুহি। আপু তুমি সবসময় ভুল সময় আসো, বউয়ের সাথে একটু রোমান্স করবো, সবসময় বিরক্ত করো। আয়ান দিব একটা থাপ্পড় লাগিয়ে। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। বড় বোন হই আমি তোর। তোমার আর ভাইয়ের রোমান্টিক মুহূর্ত আমি কখনো বিরক্ত করছি? তাহলে তুমি কেন করলে? রুহি আয়ানকে হালকা করে থাপ্পড় লাগিয়ে দিল। আম্মু, আমিও মামুর মতো বউ পাগল হতে চাই, আর বউয়ের সাথে রোমান্স করতে চাই। আচ্ছা আম্মু, রোমান্স কি? কেমন করে এটা করে? রাফির কথা শুনে সবাই বড় বড় করে তাকালো। দেখলি তো, তোরা যদি এমন করিস তাহলে বাচ্চারা কে শিখবে? বউকে কিভাবে ভালোবাসতে হয় শিখে নেবে, কাজে আসবে আপু। কিন্তু আমার বউ তোমার বউয়ের জন্য চিন্তা করে করে শেষ হয়ে যাচ্ছে। তোমার বউকে বলো একটু ভালো করে কথা বলতে আমার বউয়ের সাথে, বলল ফিয়াজ। তোমার বউ আর তোমার সাথে কোনো কথা নেই, চলে যাও। দুজন আমার সাথে বেইমানি করেছো। শখ ফিয়াজ ভাইয়াকে ভুল বোঝো না,
ভাইয়া আমাকে সব কিছুতে সাহায্য করেছে। ভাইয়া যদি আমাকে সাহায্য না করতো তাহলে আমি এত কিছু করতে পারতাম না। আচ্ছা ভাইয়ার কথা বাদ দিলাম, কিন্তু আয়েশা, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল না? নিজের বোন ভাবতাম ওকে আমি। কিন্তু আমাকে না বলে ভাইয়ার সাথে এত বছর রিলেশনে ছিল, বিয়েও করেছে, আমি জানি না। আমাকে ভুল বুঝিস না রে বোন। ভাইয়া স্মৃতি ফিরে আসার পরে ভাইয়া আমাকে ভুলে গিয়েছিল। ডক্টর বলেছিল ভাইয়ার স্মৃতি ফিরতে সময় লাগবে। নিজের ভালোবাসার মানুষ যখন চিনতে না পারে কী অবস্থা হয় সে একটাবার ভাবছিস? ভাইয়া যখন আবার আমার কথা মনে করতে পারে তখন আমি ভাইয়াকে হারানোর ভয়ে বিয়ে করে ফেলি। প্লিজ আমাকে মাফ করে দে। আমি মাফ করে দিলাম, কিন্তু নিজের স্বামীকে ভাইয়া বলে কোন পাগল? তুমি যেভাবে আমাকে ছেড়ে বলো, তুমি এক পাগল, তোমার বান্ধবী আরেক পাগল, বলল আয়ান। আয়নের কথা শুনে সবাই হেসে দিল। শখ রেগে আয়নের দিকে তাকালো। ভাইয়া রেডি হয়ে নাও, আমাদের যেতে হবে, আয়ান ফিয়াজকে উদ্দেশ্য করে বলল।